ভূগর্ভে দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। জমা হয়ে আছে আরো বড় শক্তি, মত বিশ্লেষকদের। একদিনের ব্যবধানে আবারও কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল। 4.3 মাত্রার ভূকম্পের উৎপত্তিস্থল সেই নরসিংদী। ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন খুঁজছে রাজুক। অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। একদিনে জাতীয় গণভোট বিভ্রান্তি ছড়াতে পারে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং হলেও আগামী সপ্তাহে আইন পাশের পর শুরু হবে প্রস্তুতি, জানালেন সিইসি। জাতীয় পার্টিকে ভোটে আনার ষড়যন্ত্র দেখছে এনসিপি। বড় দলগুলোর সদিচ্ছা থাকলে গ্রহণযোগ্য হবে নির্বাচন, বলছেন রাজনীতিবিদরা। 3 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী। স্বাস্থ্যসেবা ও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হল বাংলাদেশ। একদিনের ব্যবধানে কেঁপেছে দেশের কিছু অঞ্চল। আগামীতে আরও তীব্র কম্পন হতে পারে এমন শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তনের কারণেই এই কম্পন। সংযোগস্থল নরসিংদীতে 8.2 থেকে 9 মাত্রার শক্তি জমা হয়ে আছে। এর ক্ষুদ্র একটি অংশ খোলায় 5.7 মাত্রার ভূমিকম্প। শুক্রবারের ভূমিকম্পের কারণে আগামীতে আরও শক্তি বের হয়ে আসতে পারে। শুক্রবার ছুটির দিনে সকালে বাংলাদেশ কেঁপে ওঠে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে। 5.7 মাত্রার এই কম্পনে এ পর্যন্ত প্রাণ গেছে বেশ কয়েকজনের, আহত কয়েকশো। নরসিংদীর মাধবদী উপজেলার মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি। এরপর শনিবার আরও 2 দফা কম্পনের উৎপত্তিস্থল নরসিংদী। ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তনের কারণেই এমন কম্পন, এমন মত বিশেষজ্ঞদের। আগামীতে এই কম্পন আরও তীব্র হতে পারে এমন শঙ্কা তাদের। তারা বলছেন পৃথিবীর ভূপৃষ্ঠ কয়েকটি টেকটনিক প্লেটে বিভক্ত হয়ে ভাসছে। এই প্লেটগুলো নড়াচড়া করলে এক ধরনের শক্তি সঞ্চিত হয়, কাছাকাছি মিশে বা ধাক্কা দিলে তৈরি হয় ফাটল। একে বলা হয় ফল্ট লাইন। আর সেই শক্তি যখন সেখানকার শিলার ধারণ ক্ষমতা পেরিয়ে যায়, তখনই ভূপৃষ্ঠে কম্পন অনুভূত হয়। বাংলাদেশে এমন কয়েকটি ফল্ট লাইন আছে, তবে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটো। এর মধ্যে একটি ডাউকি ফল্ট, ভারতের শিলং মালভূমির পাদদেশ থেকে বাংলাদেশের ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট অঞ্চল মিলিয়ে প্রায় 350 কিলোমিটার দীর্ঘ। আরেকটি সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। টেকটনিক প্লেটে বাংলাদেশের দুটো প্লেটের সংযোগস্থল রয়েছে। পশ্চিমে ইন্ডিয়ান প্লেট আর পূর্ব দিকে বার্মা প্লেট। উত্তর দিকে আছে ইউরেশিয়ান প্লেট। ভারতীয় প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে। এর কারণে জমা হচ্ছে 8.2 থেকে 9 মাত্রার শক্তি। এর অতি সামান্য অংশ খোলায় নরসিংদীতে 2 প্লেটের সংযোগস্থলে ভূমিকম্প হয়েছে। শুক্রবারের ভূমিকম্পের কারণে ভবিষ্যতে সহজেই আরও বড় মাত্রার শক্তি বের হয়ে আসতে পারে। অপরিকল্পিত নগরায়ন ও বিল্ডিং কোড না মেনে স্থাপনা নির্মাণের কারণে বড় ভূমিকম্প হলে দেশের বড় ও মাঝারি শহরগুলোতে বড় বিপর্যয়ের শঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শুক্রবার সকালের পর 31 ঘন্টার ব্যবধানে শনিবার সন্ধ্যায় আবারও রাজধানীতে ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 4.3 আর উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এর আগে সকালে গাজীপুর ও নরসিংদীতে 3.3 মাত্রার ভূমিকম্প হয়। এদিকে শুক্রবারে ভয়াবহ ভূমিকম্পের পর এখনও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মাঝে। উৎপত্তিস্থল নরসিংদী থেকে নমুনা সংগ্রহে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। আর ভূমিকম্পে নিহত বাবা ছেলের মরদেহ দাফন করা হয়েছে কিশোরগঞ্জে। শুক্রবার সকালের ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক না কাটতেই আবার 2 দফায় কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকা। শনিবার সন্ধ্যা 6:06 কেঁপে ওঠে রাজধানী সহ আশপাশের এলাকা। এর আগে সকাল 10:36 কম্পনে কেঁপে ওঠে নরসিংদী ও গাজীপুর সহ আশপাশের এলাকা। দুটিরই উৎপত্তিস্থল ছিল নরসিংদী, তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
এদিকে শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের প্রভাবে হেলে পড়েছে নরসিংদীর বেশ কয়েকটি বহুতল ভবন। জেলা কার্যালয় সহ শতাধিক বাড়িঘর, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূমিকম্পের পর প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এই 50-52 বছর বয়সে এরকম ভূমিকম্প কখনোই দেখি নাই। মানুষের টিনের ঘর কিংবা আগত দুর্বল ঘর তাদেরই বেশিরভাগ ক্ষতি হয়েছে। তবে প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। পলাশ উপজেলার 2টি স্থানে মাটিতে ফাটলের বিষয়টি জটিল নয়। 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজকে 9টি ওয়ার্ড পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। পরবর্তীতে জেলা পর্যায়ে যে কমিটি হবে সেই কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ভূমিকম্পের আগাম কোনো সতর্কবার্তা হয় না। অধিদপ্তর থেকে যে তথ্য আমরা পাই সেটাই বলার, এর ঊর্ধ্বে বলার সুযোগ আমাদের নাই। মাটির নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা। কম্পন হয় এক জায়গায়, দেখা গেল যে কম্পনের যে উৎপত্তি স্থল তার চেয়ে অনেক দূরে বেশি ক্ষতিগ্রস্ত হয় উৎপত্তি স্থলের চেয়ে। এইটা পুরোপুরি নির্ভরশীল যে মাটির যে গঠন এইটার উপর নির্ভর করে। এদিকে নরসিংদীতে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ছেলে ওমর ফারুকের দাফন সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। ভূমিকম্পে ঢাকার বংশালে ভবনের ছাদের রেলিং ভেঙে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির জানাজা হলেও তার মা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনো মরদেহ দাফন করা হয়নি। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শিগগিরই ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেবে রাজুক, জানালেন সংস্থাটির চেয়ারম্যান। ভূমিকম্পের সময় পুরান ঢাকা কসাইটুলিতে যে ভবন থেকে রেলিং ভেঙে 3 পথচারী নিহত হন তা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এ সময় ভবনটির নকশা চেয়ে পাননি রাজুক চেয়ারম্যান। ভবনটির মালিক 3 ভাই ভূমিকম্পের পর থেকেই পলাতক। শুক্রবার সকালের ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কসাইটুলির এই 7 তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়লে মৃত্যু হয় 3 পথচারীর। একদিকে ভূমিকম্প, অন্যদিকে এমন মর্মান্তিক মৃত্যু ঘিরে শনিবার আতঙ্ক ছিল এলাকাবাসীর মধ্যে। আমরা খুব আতঙ্কিত হয়েছি, এই যে আরো সরকারের কোনো পদক্ষেপ নেওয়া দরকার। সকালে ঘটনাস্থল দেখতে যান রাজুক চেয়ারম্যান। রেলিং ভেঙে পড়া ভবনের নকশা চেয়ে পাননি তিনি। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালার হুঁশিয়ারি দেন তিনি। যে বিল্ডিংয়ের কোনো প্ল্যান আমাদেরকে দেখাতে পারেনি। আমাদের যেটা অভিজ্ঞতায় বলে যে এই বাড়িটার যে অবস্থা তাতে হয়তো একটা প্ল্যান আছে, কিন্তু সেই প্ল্যানটা 7 তলা পর্যন্ত হওয়ার কোনো কারণ নাই, যুক্তিতে মেলে না। তো তারা যে সময়ের কথা বলতেছে যে এই 18-20 বছর আগে করছে, তখনও এটা করতে গেলে এই প্ল্যান, তার মানে তারা প্ল্যান মতো করে নেই। প্ল্যান যদি থাকেও প্ল্যান মতো করে নেই। একই এলাকায় একটি বাড়ি হেলে পড়েছে আরেকটির ওপর। নয়াবাজারে একটিতে ধরেছে ফাটল। আমাদের পুরান ঢাকা মানে একটু ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? একটার পর একটা দেখা গেলো বিল্ডিং এ কোনো ফাঁকটাক থাকে না। অনেক বিল্ডিং ভাই ফাইটা গেছে ভাই, আশেপাশে অনেক বিল্ডিং কাঁপছে বা অনেক বিল্ডিং মানে ফাইটা গেল। রাজুক বলছে শীঘ্রই ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবন চিহ্নিত করার কাজ শুরু হবে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পিআর বা হ্যানা ভোটের অর্থ সাধারণ মানুষ বোঝে না, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 9 মাস ধরে সংস্কার কমিশন কি কাজ করেছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক 7ই নভেম্বরের ঘটনা প্রবাহ, জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অগণতান্ত্রিকভাবে জোর করে দাবি আদায় করতে চায় একটি রাজনৈতিক দল। এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, বিলম্বিত করা যায়। তারা চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুন, কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ তারা গণতন্ত্র চাইবে কেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনার রায় বাস্তবায়ন করা হবে। বাংলাদেশে আওয়ামী রাজনীতির অবসান হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী বাকশালীদের পতন এবং মৃত্যু হয়েছে ঢাকায়। আমি বলি সেটা দাফন হয়েছে দিল্লিতে।
রাজধানীর আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত সময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রশ্ন তোলেন হ্যানা ভোট আর সংস্কার কমিশনের কাজ নিয়ে। পিআর কয়জন বোঝে বলেন? বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেব, তাই তো? এখন গণভোটের কি 4টা প্রশ্ন থাকবে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের নতুন ইতিহাস রচিত হবে। কোনো গোষ্ঠী নির্বাচনে ভোট কাটার চেষ্টা করলে জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে বলে মনে করে জামায়াত। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে ভোটাররা বিভ্রান্তির মধ্যে পড়বেন বলে দাবি দলটির নেতাদের। গণভোট সহ 5 দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। শনিবার দুপুরে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কোনো গোষ্ঠী ভোট কাটার চেষ্টা করলে জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে। কেন্দ্র দখলের চেষ্টা হলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। পরে চট্টগ্রামের আকবরশাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দিতে হেলিকপ্টারে করে চকবাজারের প্যারেড মাঠে নামেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন। লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের মানে সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, এ নির্বাচন হতে হবে। এ নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে, আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। এদিকে খুলনার খানজাহান আলী থানার আট্রাগিলাতলা ইউনিয়নের নারী ভোটার সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বিভ্রান্তির মধ্যে পড়বেন ভোটাররা। একই দিনে জাতীয় নির্বাচন হলে লোকেরা তো মার্কার ভোট নিয়ে ব্যস্ত থাকবে। একই দিনে হওয়ার কারণে একটা সংকটের দিকে দেশটাকে ঠেলে দেওয়া হয়েছে। এই সংশয়, এই সংকট দূর করার দায়িত্ব সরকারের। আপনারা গণভোটটা আগে দেন, মানুষকে বোঝার সুযোগ দেন, এবং নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি। প্রশাসনের যা ইচ্ছা তাই একটা বিশেষ দলকে খুশি করার জন্য ডিসি, এসপি, ইউনোর নানান পর্যায়ে মাসের রদবদল শুরু হয়েছে। এদিকে নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় গণসংযোগ চালাচ্ছেন দলের নেতারা। নাটোর 2 ও নওগাঁ 5 আসনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। একই দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং হবে। তবে গণভোটের আইন পাশ হলে এ ভোটেরও পূর্ণ প্রস্তুতি নেওয়া শুরু করবে নির্বাচন কমিশন। কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরও জানান, সার্বিকভাবে নির্বাচনে আরও একটি বড় চ্যালেঞ্জ হবে প্রযুক্তির অপব্যবহার মোকাবিলা করা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর আয়োজনে নির্বাচন বিষয়ক কর্মশালা। কর্মশালায় যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং। তবে সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে জানিয়ে সিইসি বলেন, আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম, তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো, তাহলে তো একটা সমস্যা। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী নির্বাচনে অন্যতম বড় চ্যালেঞ্জ হবে তথ্য প্রযুক্তির অপপ্রয়োগ মোকাবেলা করা। মানুষের এখন প্রত্যাশা খুব বেশি। আমরা 53 বছরে কেউ কি করোনা একটা কাজে হাত দিয়েছি, হয়তো আমাদের ভুলভ্রান্তি হতে পারে, এটা কোনো ইচ্ছাকৃত না। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। দেশে আগের কোনো নির্বাচন কমিশনকে এবারের মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, যার আল্ট্রা পাওয়ার জেল অ্যান্ড স্টেইন রিমুভার আপনার টয়লেটকে রাখে নতুনের মতন ঝকঝকে। ক্লিন মাস্টার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে এনসিপি মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আর দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে দিল্লি।
জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসাবে আওয়ামী লীগ ও দলটির জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিলের আয়োজন করে এনসিপি। শনিবার বিকাল 4:15টার দিকে রাজধানীর স্কার্টন গার্ডেন রোডের মাথা থেকে শুরু হয় এ মিছিল। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল শেষে দলটির মুখ্য সমন্বয়ক বলেন, ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চাইলে ওই দলের পরিণতিও হবে আওয়ামী লীগের মতোই। আর দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ভারত গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যার সংগঠন করেছে, সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে আনার ষড়যন্ত্র হলে তা প্রতিহত করতে রাজপথে থাকবে এনসিপি। নির্বাচন কমিশনের সংলাপেও জাতীয় পার্টি এবং 14 দলকে কোথাও ডাকা হয় নাই, তাহলে কোন বেসিসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে? জুলাই সনদের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই, কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে ডাকা হবে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। ভুটান ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই সরকার প্রধানের উপস্থিতিতে এসব সমঝোতা হয়। এর আগে 3 দিনের সফরে সকালে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে হয় দ্বিপাক্ষিক বৈঠক। দুই সরকার প্রধানের উপস্থিতিতে স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়। দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ থেকে দেশটি নির্মাণ সামগ্রী আমদানি করতে চায় বলে জানান শেরিং তোবগে। এদিন সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পক্ষ থেকে শেরিং তোবগের সম্মানে নৈশভোজের আয়োজনে অংশ নিয়ে কথা বলেন দুই নেতা। দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্ব দেন দুজন। সব প্রতিবেশীর সঙ্গে দীর্ঘমেয়াদী যৌথ ভবিষ্যৎ গড়া অন্তর্বর্তী সরকারের মূল অগ্রাধিকার। আপনার এই সফর আমাদের সেই যৌথ ভবিষ্যৎ নির্মাণের একটি ভিত্তি তৈরি করবে। গেলেফু মাইন্ডফুলনেস সিটি নামে একটি বৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে ভুটান এবং এ প্রকল্পে বাংলাদেশের সহযোগিতা কামনা করছি। নারায়ণগঞ্জে ভুটানি কার্গো লোডিং আনলোডিং এর জন্য জায়গা বরাদ্দের জন্য অনুরোধ করছি। এর আগে সকালে ভুটানের প্রধানমন্ত্রী 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানোর পরে শেরিং তোবগেকে গার্ড অব অনার ও 19 বার তোপধ্বনি দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন তিনি। সফর শেষে আগামী 24শে নভেম্বর ঢাকা ছাড়বেন শেরিং তোবগে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। শনিবার সারাদিন ছিল সংসদীয় আসন 132, টাঙ্গাইল 3 এবং সংসদীয় আসন 133, টাঙ্গাইল 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে সারাদিন থাকবো টাঙ্গাইল 3 এবং 4-এ। জামাত ইসলাম তো একটা সুশৃঙ্খল এবং ডায়নামিক অর্গানাইজেশন। সেই দৃষ্টিকোণ থেকে জামাত যেহেতু সব সংগঠনের আগেই সবার আগে প্রার্থী ঘোষণা করেছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা মাঠে অনেক সুযোগ পেয়েছি এবং আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে হাট বাজার সব জায়গায় আমরা চষে বেড়েছি। তারুণ্য এই যে তারা প্রথম ভোটার,
যে এই 15 বছর ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা কিভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের আপসীন নেত্রীর নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা কোনোদিন আপোষ করি নাই। আমাদের নেত্রী যেভাবে কারাগারকে বেছে নিয়েছিলেন সেভাবে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারকে বেছে নিয়েছে। দুর্নীতিমুক্ত কর্মসংস্থানের নিশ্চয়তা, নতুন শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থাপনা, সেই যে ব্যবস্থাগুলোর কথা তারা বলছে, তারা যেরকম তাদের সাধারণভাবে যে স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি মৌলিক চাহিদার ব্যাপারে তাদের যে নিশ্চয়তার ব্যাপার, সেই ব্যাপারগুলোকে যদি তারা সামনে নিতে চায় এবং তারা যদি সেটাকে সুপ্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আপনারা জাতীয় নাগরিক পার্টির পক্ষে থাকুন, শাপলাকলির পক্ষে থাকুন। ওনাদেরও কিছু চ্যালেঞ্জ রয়েছে, ঠিক আমাদেরও ঠিক চ্যালেঞ্জ রয়েছে। ওনাদের যেমন চ্যালেঞ্জ রয়েছে, ওনারা প্রবীণ, ওনারা অভিজ্ঞ, কিন্তু একটা বিষয় হচ্ছে যে ওনাদের বয়স হয়ে গেছে। এখন রাজনীতির ব্যাপারটা আপনি সবসময় জানেন, রাজনীতি মানে আপনার সম্পূর্ণ রাজনৈতিক এরিয়া বা রাজনৈতিক যে অঞ্চলটা সেটা চষে বেড়াতে হবে। আমরা তরুণকে ধারণ করে সামনে নেতৃত্বকে আমরা তরুণের হাতে তুলে দিতে চাই ইনশাআল্লাহ। গত 53-54 বছরে বাংলাদেশের যে রাজনীতি, এই সময়ের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান এবং জনগণের সমর্থন, জনগণের ভালোবাসা এই সময় সবচেয়ে বেশি। আমাদের সাথে সাধারণত বিএনপির সাথেই তুলনা হয়, অন্য কোনো দল এখানে নাই তেমন। তো বিএনপির যারা কাজ করছেন, ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, সকলেই আমার বন্ধু। ইতিমধ্যেই এখানে 5 জন যারা প্রার্থী ছিল তারা মতিন সাহেবের সাথে একমত পোষণ করে মাঠে নেমে গেছে। ইতিমধ্যেই তারা ভোট চাওয়া শুরু করে দিচ্ছে মতিন সাহেবের পক্ষে, এবং একজন যিনি প্রার্থী ছিল বেনজির আহমেদ টিটু, উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে সে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে মানে জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করতেছে। এটা আমার মনে হয় অসাংগঠনিক কাজ। আমরা আগামীকাল টাঙ্গাইল 5 এবং 6 আসনে কথা বলবো। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকবে। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতি বিবেচনায় কাল থেকে 2 সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার বিকাল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনায় এবং সার্বিক নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। তবে চালু থাকবে দাপ্তরিক কার্যক্রম। এদিকে একই কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জমির প্রকৃত বাজার মূল্য কাঠা প্রতি 50 লাখ হয়, তবে দেখানো হয় মাত্র 5 লাখ টাকা। আর এভাবেই জমি নিবন্ধনের সময় ফাঁকি দেয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত মূল্য নির্ধারণ করা গেলে বছরে জমি নিবন্ধন খাত থেকে আয় হবে 5 লাখ কোটি টাকার রাজস্ব আয়। জাল জালিয়াতি রোধে নিবন্ধন আইনের সংশোধনে কঠোর সাজার বিধান রাখা উচিত বলে মত আইন কমিশনের চেয়ারম্যান সহ বিশেষজ্ঞদের। টাকা না হলে নিবন্ধন অফিসের ফাইল নড়ে না। বালাম বইতে নাম উঠাতে লাগে বছরের পর বছর। ধুলো পড়া ফাইলের মাঝেই স্পষ্ট হয় ভুক্তভোগীদের নাভিশ্বাস, যার নেপথ্যে অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্য। এটা এখন আর গোপন কিছু নয়, প্রকাশ্য। এমন বাস্তবতায় 21 বছর পর নিবন্ধন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সলিসিটর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় মতবিনিময়ের, যার বিষয় প্রস্তাবিত সংশোধিত নিবন্ধন আইন 2025। এ সময় নিবন্ধনের দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ জানান বক্তারা। আজকে, কালকে, পরশু, 10 দিন, 20 দিন, 1 মাস, কারণ এখানে কোনো টাইম নির্দিষ্ট করা নাই। আননেসেসারিলি ডিলে, এই শব্দটাকে আমার মনে হয় একটু নির্দিষ্ট করা উচিত। প্রত্যেকের একটা জমি রেজিস্ট্রেশন করে পরে বারবার লোক পাঠাতে হয় প্রতি বছর। উঠছে বালামে, না ওঠে নাই, উঠছে বালামে, না ওঠে নাই। এটা প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতাও নিশ্চয় আছে। শুধু রেজিস্ট্রেশন আইনে হাত দিয়ে হবে না, ওইটার জন্য স্ট্যাম্প একটা হাত দিতে হবে। যখন আমাদের একটা রাষ্ট্রের পুরো জমির দলিলটা অনলাইনে নিয়ে নিচ্ছি, সেখানে আমি মনে করি 9/100% কারেক্ট যে আমার একটা দুটো সার্ভার না, আমরা ক্লাউড বেস দিতে হবে। নিবন্ধনের বিষয়ে জমির শ্রেণী পরিবর্তন করে রাজস্ব ফাঁকির বিষয়ে উদ্বেগ জানান সংশ্লিষ্টরা। একটা 5 কাঠা জমিতেই 45 লক্ষ টাকা সরকারের নাই স্যার। উইন উইন সিচুয়েশনে সব দলিল হচ্ছে। আজকে বছরে 20,000 কোটি টাকা স্যার সাবজে মানে আমাদের দলিল নিবন্ধন থেকে সরকারি ইনকাম। এইটা যদি ব্যবহার ভিত্তিক শ্রেণীতে যদি দলিল রেজিস্ট্রেশন হয়, 1 বছরে 5 লক্ষ কোটি টাকা সরকারে আসে এবং সরকারি এনবিআর টাকাও লাগে না। অভিযোগের সত্যতা স্বীকার করেন
আইন কমিশনের চেয়ারম্যান। গুলশান এবং বেশ কিছু এলাকাতে মৌজা রেট যা হওয়া উচিত তার চেয়ে অনেক 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 গুণ কম, বাজারে মূল্যের চেয়ে বহু গুণ কম, শুধু মানে এত বেশি কম যে চিন্তাই করা যায় না যে এত কম। প্রত্যেকটা দলিলে নির্ধারিত মৌজা রেট দিয়ে করে ফেলে, তার কিন্তু উপরে যায় না। দুর্নীতি অনিয়ম রুখতে প্রস্তাবিত আইনে কঠোর সাজার বিধান রাখা উচিত বলেও মত দেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতি। কর ফাঁকি দিলে যারা দিচ্ছেন সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার বিধান কথা বলছি আমরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কের নতুন ও পুরনো সড়ক বিভাজকে আবাদ হচ্ছে নানা জাতের শীতের আগাম শাকসবজি। প্রায় 4 কিলোমিটার অংশ জুড়ে এই চাষাবাদ চোখে পড়ছে সবার। পিচঢালা কালো সড়কে শাকসবজির সমারোহ সৌন্দর্য ছড়াচ্ছে চারিদিকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কের ডিভাইডারে চাষ করা হচ্ছে শীতকালীন সবজি। এ পথ দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে সবুজের সৌন্দর্য উপভোগ করেন চালকরাও। কেউ কেউ এখান থেকেই কিনে নেন টাটকা সবজি, দামও বাজারের চেয়ে কিছুটা কম। অব্যবহৃত এই সড়ক বিভাজন কাজে লাগিয়ে পেঁয়াজ, পেঁপে, মরিচ, মূলা, পালং শাক, লাল শাক, মিষ্টি কুমড়া, লাউ, শিম ও ধনেপাতা সহ শীতকালীন নানা সবজির আবাদ করছেন স্থানীয়রা। এতে পরিবারের দৈনন্দিন সবজির চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে বেশ আয়ও হচ্ছে তাদের। 200 টাকা গাছ নিয়ে গেছি, তার থেকে 200 কেজির মতন ওল পাওয়া যায়। পেঁয়াজ, রসুন, মেলা কিছু শাকসবজি আমরা আবাদ করছি, যা আছে ভালো ফলন হচ্ছে, খাচ্ছি, হয়তো বাজারেও কিছু বিক্রি হচ্ছে। বাজারে চাহিদাও কিছু মেটাতে পারতেছি, প্লাস আমাদের সংসারে যে খাওয়াটাও চলতেছে। বিনামূল্যে সবজির বীজ ও দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে সবসময়ের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি, রোড ডিভাইডার যেন উৎপাদনে একটি দৃশ্যপট হিসেবে আমরা উদাহরণ হিসেবে তুলতে পারি। এই অভিনব সবজি চাষ যেমন সৌন্দর্য বাড়াচ্ছে, তেমনি মহাসড়কে এনে দিয়েছে সতেজতা ও প্রাণের ছোঁয়া। ডিবিসি নিউজ ডেস্ক। তীব্র রাজনৈতিক সমালোচনা ও বিরোধিতার পর দুজনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেন তারা। আলোচনায় দুই নেতা শহর উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন। ট্রাম্প জানান মামদানিকে ভালো কাজ করতে সাহায্য করা হবে। মামদানির অনেক পরিকল্পনা তার ধারণার সঙ্গে মিলে যায় বলেও জানান ট্রাম্প। আর মামদানি জানান নিউ ইয়র্ককে আরও সাশ্রয়ী ও বাসযোগ্য করার বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।